নিজের মৃত স্ত্রীর স্মৃতি ভুলে ৭০ বছরের এক বুড়ো থাইল্যান্ড যেতে চায় তার একাকিত্ব মেটাতে, কিন্তু এ কথা তো সে তার ছেলে মেয়েকে বলতে পারে না। তাই সে একদিন তার মনের কথা জানায় এলাকার এক নাপিতের কাছে। এবার সে বুড়োর ইচ্ছা পূরণ করতে ঘটাতে থাকে একের পর এক হাস্যকর কর্মকাণ্ড। তবে বুড়োর ছেলেমেয়েরা তার এই শখের কথা জানতে পারলে যে কি হট্টগোল শুরু করবে সেটাই এবার দেখার পালা। তবে শেষমেশ বুড়োর ইচ্ছা কি পূরণ হবে জানতে হলে দেখতে হবে আজকের গল্প থাই মাসাজ। চলুন তাহলে আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুতেই আমরা আত্মারাম নামের একজন লোককে দেখতে পাই। তার বয়স অলমোস্ট ৭০ বছর, আর সে একজন টাইপরাইটার স্কেচ আর্টিস্ট, অর্থাৎ সে টাইপরাইটার দিয়ে মানুষের স্কেচ বানাতে পারত। দেখা যায় সে তার অফিসে ছিল আর কাজ শেষ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই সে খেয়াল করে তার ওখানে একটি ছেলে বেশ তাড়াহুড়ো করে কাজ করছিল। এটা দেখেই সে তাকে বলতে থাকে যে তাড়াতাড়ির কাজ হয় শয়তানের, তাই ধীরে ধীরে সে যেন তার কাজ করে, এটাই উচিত। এর থেকে বোঝা যায় যে আত্মারামের মধ্যে জীবনের অনেক অভিজ্ঞতা আছে এবং সে সবসময় নিয়মানুবর্তিতা বজায় রেখে চলে, অর্থাৎ সে খুবই গোছানো একজন মানুষ। যাক, তো সে তার কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখনই তার এক কলিগ তাকে বিজয় নামের একজনের সাথে দেখা করিয়ে দেয়। সে বিজয়কে জানায় যে আত্মারাম হলো টাইপরাইটার স্কেচ আর্টিস্ট এবং তার একটি ব্লগিং চ্যানেলও আছে। লোকটি তখন আত্মারামের দিকে খুব খেয়াল করে তাকায় আর তাকে বলতে থাকে যে তার মনে হচ্ছে যে আত্মারামের সাথে তার এর আগেও দেখা হয়েছে। আত্মারাম তখন বলে যে এত বড় শহর, হতেই পারে কোনো পথে তার সাথে তার দেখা হয়ে গিয়েছিল। তখন বিজয় বলে যে কোনো পথে তাদের দেখা হয়নি, অর্থাৎ ট্রেনে বা বাসে তার সাথে তার দেখা হয়নি, তাদের এয়ারপ্লেনে দেখা হয়েছিল, তাই না? এই কথা শুনে আত্মারাম কিছু বলতে যাবে, তখনই তার বদলে তার কলিগ বলে যে আত্মারাম তো ট্রেনেই ওঠে না, তার সাথে আবার এয়ারপ্লেনে কিভাবে দেখা হবে? তো এরপরই আত্মারাম সেখান থেকে চলে যায়। কিন্তু বিজয় তখনও আত্মারামকে সাসপিশিয়াস ওয়েতে দেখতে থাকে। এরপর দেখা যায় আত্মারাম সেখান থেকে গঙ্গার কাছে যায়। সেখানে যাওয়ার পরই দেখা যায় তার কাছে তার ছেলে মুকেশের কল আসে। মুকেশ তখন তাকে বলে যে সে যেন তার জন্য জ্যাকেটের কাপড় কিনে সেটা একটু টেইলারের কাছে দিয়ে আসে, এবং সে এটাও জানায় যে তাদের বাড়িতে তারা সবাই চলে এসেছে। সবাই বলতে তার আরো 2 জন বোন এবং তাদের হাজবেন্ড আর বাচ্চারা। এছাড়া মুকেশের ওয়াইফ আর বাচ্চা তো আত্মারামের সাথেই থাকে। তারা সবাই একসাথে আত্মারামের বাসায় আসে তার ৭০তম বার্থডে সেলিব্রেট করার জন্য। তো মুকেশ আত্মারামকে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে। তো এরপরই আমরা দেখি রাতের বেলা তারা সবাই মিলে আড্ডা দিচ্ছিল। আর এখানেই আমরা জানতে পারি যে বাচ্চারা তাদের দাদু অর্থাৎ আত্মারামকে অনেক বেশি ভালোবাসত এবং অনেক শ্রদ্ধাও করত। শুধু বাচ্চারা কেন, তার পরিবারের সবাই তাকে অনেক শ্রদ্ধা করত। যাক, তো তার পরের দিন জন্মদিন থাকায় সবাই তার জন্য ভালো ভালো কথা বলছিল এবং তাকে উইশও করছিল। সবাই তাকে বলতে থাকে যে সে অনেক মহান। আত্মারাম তখন বলে যে সে মহান কেউ না, সে তাদের মতোই নর্মাল একজন মানুষ। এই বলে সে তার ঘুম আসতে থাকলে সেখান থেকে চলে যায়। আর ঘুমাতে ঘুমাতেই সে তার মৃত ওয়াইফের ছবি দেখতে থাকে। আসলে তার ওয়াইফ অনেক আগেই মারা গেছে আর এখন সে তার স্মৃতি বুকে নিয়েই বেঁচে আছে। তো পরদিন সকালে দেখা যায় মুকেশ ডেকোরেটরকে ফোন দেয় আর তার বাবার জন্মদিন উপলক্ষে পুরো বাসা সাজানোর জন্য বলে দেয়। এরপরে সে বাসায় এসে তার 2 দুলাভাইয়ের সাথে আড্ডা দিতে থাকে। তখন দেখা যায় বাচ্চারা খেলাধুলা করছিল, কিন্তু সেই সময়ই মুকেশের ছেলে কিছু একটা ফেলে দেয়। এটা বুঝতে পেরে মুকেশ যখন দেখতে আসে যে সে কি ফেলেছে, তখন সে দেখতে পায় যে বাচ্চাটা তো তার মার ছবিই ফেলে দিয়েছে। এটা দেখে তো তার অনেক রাগ হয়, তাই সে ওই বাচ্চাকে বকতে থাকে। আর তার এই বকাবকি শুনে তো সেখানে তার 2 দুলাভাইও চলে আসে। এরপরই মুকেশ তার মায়ের ছবিটা তুলে নেয় আর বলতে থাকে যে ছবিটা তার বাবা অনেক বেশি যত্ন করে রেখেছিল। তখনই তার এক দুলাভাই দেখে এই ছবিটির পেছনে কিছু একটা লেগে আছে। সে এরপর তা খুলে দেখে সেটা তো একটা পাসপোর্ট। আর পাসপোর্ট খুলে সে যেটা দেখতে পায় সেটা দেখে তো সে একেবারেই শকড হয়ে যায়। তাই সে দ্রুত দরজা বন্ধ করে আসে। এরপর সে তাদেরকেও ওই পাসপোর্টটি দেখায়। তো একে তো তারা জানতো না যে এই আত্মারামের পাসপোর্ট আছে, তারপর আবার সেই পাসপোর্টের মধ্যে আত্মারামের থাইল্যান্ড যাওয়ার স্ট্যাম্প আছে আর তার সাথে থাই একটি মেয়ের তোলা ছবিও আছে। এটা দেখে তো তারা কিছুই বুঝতে পারে না। আর মুকেশ তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তখনই তো তার বড় দুলাভাই ওই মোমেন্টে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। সে বলতে থাকে যে আত্মারামকে তারা মহান ভাবত। এটা বলেই সে ওখান থেকে তার বউ বাচ্চা নিয়ে চলে যায় আর বলে যে সে আর কখনো এখানে আসবে না। মুকেশের বোনও তো অনেক কাঁদতে থাকে আর বলে যে সে কখনো বোঝেনি যে বাপুজি অর্থাৎ আত্মারাম এমন করবে। তো এরপর সেও চলে যায়। এরপরই দেখানো হয় মুকেশ তার ছোট বোনের হাজবেন্ড রাজীবকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে যায়।
তার বাবা তখন তার বয়সী বন্ধুদের সাথে লাফিং ইয়োগা করছিল। তো মুকেশ তো অনেক রেগে সেখানে যায় আর তার বাবাকে ডেকে তার সাথে কথা বলে। সে আত্মারামকে তার পাসপোর্ট দেখায় আর বলতে থাকে যে তার কি একটুও লজ্জা করলো না, এই বয়সে সে কিভাবে থাইল্যান্ড গেল, তাও একটা মেয়ের সাথে ফুর্তি করে আসলো, এটা সে কিভাবে করতে পারলো। আত্মারাম তো তখন অনেক বেশি লজ্জিত বোধ করে, কিন্তু সে তার ছেলেকে এটাও বলে যে তার রাগ করা স্বাভাবিক, তবে তার জীবনেও তো শখ বলে কিছু থাকতেই পারে, তাই না। তখন সে আরো বলতে থাকে যে বয়সকালে সে মুকেশের মার সাথে অনেক ভালো সময় পার করেছে, তাদের মধ্যে অনেক রোম্যান্স ছিল, কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকে তার জীবনে আর সুখ বলে কিছুই ছিল না, না মেন্টালি তার সুখ ছিল আর না ফিজিক্যালি। তাছাড়া তার বয়সও হয়ে যাচ্ছিল, কয়দিন পর সে আরো বেশি উইক হয়ে যাবে। তাই সে শেষবারের মতো তার জীবনটাকে উপভোগ করতে চেয়েছিল এবং একটি মেয়ের সাথে সময় কাটাতে চেয়েছিল, কিন্তু কি করবে কিভাবে করবে তার কিছুই সে জানত না। এর জন্য তার মন সবসময় অনেক খারাপ থাকতো আর সে তো শুধু তার ওয়াইফের কথা মনে করেই কাঁদতে থাকতো। সে এত বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিল যে একদিন তো সে চুপচাপ কাউকে কিচ্ছু না বলে বাসা থেকেই বেরিয়ে যায় আর তারপর ব্রিজের উপর থেকে লাফ দেওয়ার কথা ভাবে। সে লাফ দিতেই যাবে তখনই নিচে থেকে একটি ছেলে তাকে দেখে ফেলে। সে তাকে বলতে থাকে যে সে কেন লাফ দিতে চাচ্ছে, সে যেন লাফ না দেয়, দুনিয়াতে সব সমস্যার সমাধান আছে, সে ওখানেই থাকুক, সে তাকে নিতে আসছে। এরপরই সে আত্মারামকে নিয়ে নিচে আসে। তখন সে আত্মারামের কাছে জানতে চায় যে তার কি সমস্যা হলো যে সে এমন করলো, সে তাকে সবটা খুলে বলতে পারে। তখন আত্মারামের কাছে ছেলেটিকে ভালো মনে হয় আর ছেলেটি জানায় তার নাম কুমার। সে কুমারকে বলে যে সে তার সমস্যার কথা বলবে, কিন্তু সে তাকে নিয়ে মজা করবে না তো। কুমার বলে না, সে একদমই মজা করবে না। তখন সে বলতে থাকে যে আসলে তার বয়স হচ্ছে আর এখন তার প্রাইভেট পার্টেও সমস্যা দেখা দিচ্ছে, এটা নিয়ে সে অনেক চিন্তায় ছিল। তখন কুমার তাকে বলে যে ও এই সমস্যা, এটা তো সে এক নিমিষেই ঠিক করে দিতে পারবে, কিন্তু কথা হলো যে এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই আত্মারাম যেন তার সাথে কাল সকাল 10টার সময় দেখা করে। সে তাকে একটা জায়গায় নিয়ে যাবে যে তার সমস্যা ঠিক করে দিবে। আত্মারামও তখন কুমারের উপর বিশ্বাস করে এবং পরদিন তার বলা টাইমেই সে তার সাথে দেখা করতে যায়। কুমার তার জন্য ঘোড়ার গাড়ি নিয়ে এসেছিল, তাতে করে সে তাকে একজন বাবার কাছে নিয়ে যায় আর এই বাবার নাম হলো খান বাবা। তো কুমার আত্মারামকে জানায় যে এই খান বাবার কাছে স্পেশাল এক ফর্মুলা আছে, যেটির জন্য খান বাবা এই 85 বছর বয়সে এসেও একটি সন্তান জন্ম দিয়েছে। যাক, তো এরপরই তারা ওই খান বাবার সাথে দেখা করে। কুমার খান বাবার কাছে গিয়ে তাকে আত্মারামের সমস্যার কথা জানায়। তখন খান বাবা তাকে বলে যে এই সমস্যা এটা ঠিক হয়ে যাবে, তবে এই সমস্যা ঠিক করার জন্য তাকে রোজ 10 থেকে 15টা করে পেঁয়াজ খেতে হবে, শুধু পেঁয়াজ খেতেই থাকতে হবে, আর যত বেশি সে সিটআপস দিতে পারে ততই ভালো। তাহলে সে দেখবে 1 সপ্তাহের মধ্যেই তার সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে তো আত্মারাম মহা খুশি। এরপরই সে বাসায় গিয়ে নাস্তা, লাঞ্চ, ডিনার সবকিছুতেই শুধু পেঁয়াজ খেতে থাকে। তাকে এভাবে পেঁয়াজ খেতে দেখে মুকেশ জানতে চায় যে সে এত পেঁয়াজ কেন খাচ্ছে, তার কি কোনো সমস্যা আছে। এটা শুনে আত্মারাম বলে যে হ্যাঁ, আসলে তার হাঁটুতে একটু সমস্যা হয়েছে, যার জন্য একজন তাকে কাঁচা পেঁয়াজ খেতে বলেছে। যাক, তো সে এভাবেই তার পেঁয়াজ খাওয়া কন্টিনিউ রাখে আর সে এই সব ব্যাপারে তার বন্ধুকেও জানিয়েছিল, কিন্তু তার বন্ধু তাকে এই বিষয়ে সাপোর্ট করে না। সে তাকে বলতে থাকে যে এই বয়সে তার এসবের কি প্রয়োজন, বয়স হয়েছে এখন, কোথায় সে পূজাপাঠ বেশি করে করবে, তা না সে আছে তার শারীরিক চাহিদা নিয়ে। সে এভাবে বললে তো আত্মারাম বেশ কষ্ট পায়, তার খুবই খারাপ লাগে যে কেউই তার বিষয়টা বুঝলো না। তার বয়স হয়েছে বলে কি তার কোনো চাহিদা থাকবে না? তো দেখা যায় আত্মারাম তো হাল ছাড়ে না, সে তার ওয়াইফের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে এবং নিজের মধ্যে আশা জোগাতে থাকে। এরপর একদিন রাতের বেলা সে সিটআপস করছিল, তখনই তার কাছে কুমারের কল আসে। সে সময় আমরা কুমারের আসল রূপ দেখতে পাই। সে তার বন্ধুদের নিয়ে একত্রে বসে আত্মারামকে কল করে এবং আত্মারামের প্রসেস কতদূর কি চলছে সেটা জানতে চায়। আত্মারাম তখন তাকে জানায় যে সে পেঁয়াজ খাওয়া আর সিটআপস দেওয়া কন্টিনিউ রেখেছে আর সে তো কুমারকে তাকে হেল্প করার জন্য ধন্যবাদও জানায়। কুমার তখন কোনোভাবে তার হাসি কন্ট্রোল করে আর তাকে এসব চালিয়ে যেতে বলে। এই বলেই সে কল কেটে দেয়। এরপর দেখা যায় তারা সবাই মিলে হাসতে থাকে। আসলে কুমার আত্মারামকে খান বাবার কাছে নিয়ে যায় তার সাথে মজা করার জন্য। তো তারা এভাবে হাসতে থাকলে তার এক বন্ধু তাকে বলে যে কেন সে শুধু শুধু ইনোসেন্ট একজন বয়স্ক লোককে নিয়ে মজা করছে। তখন কুমার বলে যে তার বাসায় টিভি আছে, তাই সে সেই টিভি দেখে এন্টারটেইন হয়, কিন্তু তাদের বাসায় তো টিভি নেই,
এর জন্য তারা মানুষকে ধরে এন্টারটেইন হয়। এরপরই দেখানো হয় একদিন রাত 2টার সময় হঠাৎ করেই আত্মারাম খুশিতে চিৎকার করে ওঠে এবং নাচতে শুরু করে। তখন তো মহল্লার সবাই এবং তার ছেলের বউ সবাই ঘাবড়ে যায়। তারা তাড়াতাড়ি করে তার রুমে চলে আসে এবং আত্মারামের কি হয়েছে এইটা জানতে চায়। আত্মারাম তখন বলে যে কারেন্ট চলে এসেছে। সে বলেছিল না যে তার হাঁটুতে সমস্যা, সেই সমস্যা এখন ঠিক হয়ে গেছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে তার পার্সোনাল সমস্যাটা ঠিক হয়ে গেছে। তো আত্মারাম তো তখন অনেক বেশি খুশি হতে থাকে। আর সকালে উঠেই সে সবার আগে ওই কুমারকে কল করে আর তাকে বলে যে খুশির খবর আছে, আর তা হলো তার সমস্যাটা ঠিক হয়ে গেছে। আর এই সব কিছুর ক্রেডিট একমাত্র কুমারের। সে তো তাকে অনেক বেশি ধন্যবাদ জানাতে থাকে এবং তাকে মিষ্টি খাওয়ানোরও কথা বলে। কুমারও তো এদিকে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ এখন তো সে আরো বেশি মজা নিতে পারবে। তো আত্মারাম যখন কথা বলছিল তখনই পাশের বাসার এক মহিলা তার কথা কিছুটা শুনে ফেলে। তো সেই সময় আত্মারাম তাকে দেখে সাথে সাথে তার টপিক চেঞ্জ করে, কিন্তু মহিলার তো কিছুটা সন্দেহই হয়। যাক, তো এরপরই আত্মারাম রাতে কুমারের সাথে দেখা করতে যায়। সেখানে কুমারের সাথে তার সব বন্ধুরাও ছিল। তো কুমার তখন আত্মারামকে বলে যে সে তো এখন ফিট হয়ে গেছে, তাই এখন তার একবার ট্রাই করেও দেখা উচিত। আত্মারাম বলে যে না, এই বয়সে সে এসব কিভাবে করবে, এগুলো করার আর সময় নেই তার। তখন কুমার তাকে বলে যে সে এত প্যারা কেন নিচ্ছে। কুমার তার কাজ এমন ভাবে করে দিবে যেন কাজও হয়ে যায় আর কেউ কিছু টেরও না পায়। তাকে শুধু হ্যাঁ বলতে হবে, বাকি সবটা কুমার একাই সামলে নিবে। আত্মারাম তখন তাকে বলে যে সে ভালো করে ভেবে তারপর তাকে জানাবে। তো এরপরই আমরা দেখি আত্মারাম ঠিকই কুমারের বলা জায়গায় চলে আসে এবং একটি হোটেলে একটি মেয়ের সাথে দেখা করতে যায়। কিন্তু সেখানে গিয়েই সে দেখতে পায় যে সেই হোটেলের মালিক তো তাকে চেনে, আর তাছাড়া সেই হোটেল থেকে বের হওয়ার সময় তার এক মেয়েও তাকে দেখে ফেলে। এটা দেখেই তো তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এগুলো স্বপ্ন দেখছিল। এটা দেখার পর তো আত্মারাম আরো বেশি কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে। তার মন চাচ্ছে, কিন্তু এটা কি ঠিক হবে নাকি হবে না সেটা নিয়েই সে চিন্তায় পড়ে যায়। তো এরপরে একদিন কুমারকে দেখানো হয়। তার সেলুনে একজন কাস্টমার আসে। সে এসেই তাকে বলে যে এতদিন সে তার কাছে আসতে পারেনি কারণ সে এতদিন থাইল্যান্ডে ছিল। কুমার তখন তার কাছে জানতে চায় যে সে থাইল্যান্ডে গিয়ে কি করেছে। লোকটি জানায় যে জীবনে মজারও অনেক প্রয়োজন আছে। এটা বলেই সে কুমারের কাছে থাইল্যান্ডের একটি ম্যাসাজ পার্লারের কার্ড দেয় আর বলে যে সে এখানে ম্যাসাজ নিতে গিয়েছিল, যা তার জীবনের বেস্ট এক্সপেরিয়েন্স ছিল। অনেক মজা করেছে সে। তখন কুমার তার কাছে জানতে চায় যে থাইল্যান্ড যেতে কি লাগে। লোকটি বলে যে সেখানে যাওয়ার জন্য শুধু পাসপোর্ট আর টাকা লাগে। কুমার তো কথা শুনে সেই কার্ড পরদিনই আত্মারামকে দেখায়। এরপরই সে তাকে বলে যে সে যেন থাইল্যান্ড চলে যায়, তার সব ব্যবস্থা সে করে দিবে, সে শুধু যাওয়ার জন্য হ্যাঁ বলুক। আত্মারাম তখন তাকে বলে যে সে কখনো ট্রেন পর্যন্ত যায়নি, সেখানে কিভাবে সে থাইল্যান্ড যাবে। কুমার তাকে বলতে থাকে যে তার কোনোই সমস্যা হবে না, কিন্তু আত্মারাম তখন আর তার কোনো কথাই শোনে না আর ওখান থেকে চলে যায়। এরপরই রাতে কুমার আবারও তাকে কল করে আর বলে যে সে যেন আরো একবার ভেবে নেয়। সে এখন কিছু না করলে তার এতদিনের অক্লান্ত পরিশ্রম সব তো ব্যর্থ হয়ে যাবে। এ কথা শুনেই আত্মারাম এবার এটা নিয়ে ভাবতে থাকে যে সে কি করবে আর না করবে। তো পরদিন সকালেই দেখানো হয় আত্মারাম তার নাতিকে স্কুলে নিয়ে যেতে নেয়। তো বাচ্চাটা তখন কম্পিউটার দেখতে থাকলে আত্মারাম তার কাছে জানতে চায় যে তার এই কম্পিউটারে কি সবকিছু দেখা যায়। বাচ্চাটা বলে যে এখানে যে কোনো কিছু লিখে এন্টার দিলে সব চলে আসবে। তো আত্মারাম তার কাছে এসব শুনে এরপর তাকে স্কুলে দিয়ে আসে। তারপর তার ছোট নাতিকে পাশের বাসার সেই মহিলার কাছে রেখে সে বাসায় গিয়ে কম্পিউটার দেখতে থাকে এবং সেখানে সে ব্যাংকক গার্ল লিখে সার্চ করে। তখন খুব বাজে একটি ভিডিও সেখানে অন হয়ে যায়। এদিকে সেই পাশের বাসার মহিলা আরেকজনকে বলতে থাকে যে তার মনে হয় আত্মারামের কোনো অবৈধ সম্পর্ক আছে আর কেউ একজন হয়তো পেছনের দরজা থেকে তার সাথে দেখা করতে আসে। সেটা প্রেডিক্ট করে আত্মারামের বাসায় গিয়ে দরজা ধাক্কাতে থাকে। এখন তো আত্মারাম অনেক বেশি ঘাবড়ে যায়। সে তো ভিডিওটি অন করে ফেলেছে, কিন্তু বন্ধ কিভাবে করবে তা বুঝতে পারে না। তখনই সে কম্পিউটারের উপর কাপড় দিয়ে ঢেকে দিয়ে দরজা খোলে। দরজা খুললেই সেই মহিলা সেই রুমের মধ্যে চলে আসে আর সেখানে তো কম্পিউটারে বাজে শব্দ হচ্ছিল আর মহিলাটি এসেই তো সেটা দেখে ফেলে। আত্মারাম তখন কোনোভাবে কম্পিউটার বন্ধ করে দেয়, কিন্তু এই মহিলার যা শোনার তা তো তার শোনা হয়ে গেছে। এরপরই রাতের বেলা মুকেশ তার ছেলের কম্পিউটারের সার্চ লিস্টে ব্যাংকক গার্লের সার্চ দেখলে তার ছেলের উপর অনেক রাগ করতে থাকে। সে তাকে বলতে থাকে যে এইটুকু বয়সে সে এসব জিনিস কেন দেখবে। বাচ্চাটা তো তখন বারবার বলতে থাকে
যে সে এসব কিছুই সার্চ দেয়নি, সে তো শুধু কম্পিউটারে কার্টুন দেখেছে। কিন্তু তার বাবা তো তার কোনো কথাই বিশ্বাস করে না। এইদিকে আত্মারামও চুপ করে থাকে। তখনই তো তাদের মধ্যে চিল্লাপাল্লা শুনে পাশের বাসার সেই মহিলা চলে আসে। সে মহিলা এসেই তাদের কাছে জানতে চায় যে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন। মুকেশ তখন তাকে জানায় যে আজকালকার বাচ্চারা ইন্টারনেটে যা ইচ্ছা না তাই সার্চ করে দেখে। তখন তো সেই মহিলা আত্মারামের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, কারণ সে তো সত্যিটা জানে যে এই খারাপ ভিডিও দেখার কাজটা কার। তো সে এটা নিয়ে কিছু বলতেই যাবে, ঠিক তখনই কারেন্ট চলে যায়। আর আত্মারাম চিৎকার করে উঠে বলতে থাকে যে কারেন্ট চলে গেছে, এখন তো শহরের নতুন বেরোনো ডাকাতের দল হামলা করতে শুরু করবে। এটা বলেই সে সেই মহিলাকে তার বাসায় পাঠানোর চেষ্টা করতে থাকে। আর দেখা যায় তার পরিকল্পনা কাজও করে যায়। এরপর সে চলে গেলে মুকেশ তার বাবাকে বলে যে সে যেন তার ছেলের চুল ছোট করে দেয় এবং তাকে একদম কম্পিউটার চালাতে না দেয়। তো এরপরই দেখা যায় রাতের বেলা বাচ্চাটি আত্মারামের কোলে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে যে সেই কিছু একটা সার্চ করেছিল, তাই না? কিন্তু বাবা ওই কথা কেন বলল যে এই বয়সে এই জিনিস দেখার মানে কি? কোন বয়সে মানুষ কি দেখবে এটা কে ঠিক করে দিয়েছে? আত্মারাম তখন বলে যে সেও মুকেশকে কোন বয়সে কি করতে হবে তা শিখিয়েছিল, কিন্তু এটা করে সে অনেক বড় ভুল করেছে। এখন সে সেটা বুঝতে পারছে। এরপর দেখানো হয় পরদিনই আত্মারামের মধ্যে সাহসের জন্ম নেয় আর সে কুমারের সাথে দেখা করে তাকে বলে যে সে থাইল্যান্ড যাবে। কিন্তু কি করে যাবে? তার পরিবারের মানুষকে সে কি বলবে? সে তো ঠিক করে মিথ্যাও বলতে পারে না। এটা শুনেই তো কুমার তখন তার ডায়লগটি বলে। সে বলে যে দুনিয়াতে এমন কোনো প্রবলেম নেই যেটার কোনো সলিউশন নেই। সে এটার সলিউশনও খুঁজে নিবে, সে যেন এসব নিয়ে কোনো চিন্তা না করে। কিন্তু এখন তো তাদের সেলিব্রেট করা উচিত, কারণ আত্মারাম ফাইনালি তার মন স্থির করে নিয়েছে যে সে থাইল্যান্ড যাচ্ছে। এটা তার জীবনের বেস্ট ডিসিশন ছিল। এখন তো তারও মন করছে যে সেও তার সাথে থাইল্যান্ড যাবে আর সেখানে অনেক মজা করবে। কিন্তু এটা শুনে আত্মারাম বলে যে আরে সে কেন যাবে, তার তো ওয়াইফ আর পরিবার আছে। এটা শুনেই কুমার চুপ হয়ে যায় আর বলে যে আসলে সে তো মজা করছিল। যাক, তো তারা এখন প্রথম কাজ হিসেবে আত্মারামের পাসপোর্ট তৈরি করবে। কিন্তু এসব করার জন্য তো টাকার প্রয়োজন, আর তার সাথে সাথে আত্মারামের ছেলের পারমিশনেরও প্রয়োজন। কিন্তু এই ব্যাপারে তো তারা সরাসরি কথা বলতে পারবে না। তাই কুমার তার বন্ধুদের সাথে মিলে সাধু সেজে মুকেশের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে যে তারা সবাই মিলে তীর্থস্থানে যাচ্ছে, সেখানে তারা কিছুদিন থাকবে এবং পূজা পাঠও করবে। তাই সেখানে যাওয়ার জন্য তারা তাদের সাথে আত্মারামকেও নিতে যাচ্ছে। এই বয়সে একটু ঘুরে আসলে তার মন মেজাজও ভালো হয়ে যাবে। অর্থাৎ তাদের বলা সবকিছুই ছিল মিথ্যা। তো তাদের এসব কথা শুনে তো মুকেশ একবারেই রাজি হয়ে যায়। তাই সে তাদেরকে বলে যে তারা যেন যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে নেয়, তার বাবা তাদের সাথে যাবে, কোনো সমস্যা নেই। এরপর আর কি, পথ তো ক্লিয়ার হয়ে যায়। আত্মারামেরও ছবি তোলা হয় এবং পাসপোর্ট বানানো হয়। তারপর বাকি সব টুকিটাকি কাজ করে তার থাইল্যান্ড যাওয়ার সব প্রস্তুতি নিয়ে নেওয়া হয়। তো আত্মারাম যাওয়ার আগে তার ওয়াইফের ছবি দেখে তাকে বিদায় জানিয়ে যায়। এরপরই তীর্থে যাওয়ার গাড়িতে উঠে কুমারের সাথে এয়ারপোর্টে চলে যায়। মুকেশ তো কিছু জানতেও পারে না। যাক, তো সেখানে যাওয়ার পরই আত্মারাম কুমারকে একটি চিঠি আর তার আঁকা একটি ছবি দেয় আর তার সাথে তাকে 5,000 টাকাও দেয়। সবকিছু শেষে সে তাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে প্লেনে উঠে পড়ে। এদিকে তখন কুমার এবং তার বন্ধুরা তো আবারও তাকে নিয়ে অনেক মজা করতে থাকে। কুমারের বন্ধুরা তাকে বলতে থাকে যে মজা করতে করতে তো সে একেবারে আত্মারামকে থাইল্যান্ডই পাঠিয়ে দিল। কুমার তাদের বলে যে এটাই তো তার ম্যাজিক। তো প্লেনে ওঠার পরই তার পাশে একজন লোককে দেখা যায়, আর এই লোকটিই ছিল সেই বিজয়, যার সাথে আত্মারামের পরবর্তীতে অফিসে দেখা হয়েছিল। আর বিজয় বলেছিল যে তাকে তার চেনা চেনা লাগছে এবং তার সাথে তার প্লেনে দেখা হয়েছে বলেই মনে হচ্ছে। তো আসলেই আত্মারামের বিজয়ের সাথে দেখা হয়েছিল। তো বিজয়ের মাথায় এভাবে মাফলার পরা দেখে আত্মারাম তার কাছে জানতে চায় যে তার কি ঠান্ডা লাগছে। বিজয় বলে কই না তো। তখন আত্মারাম বলে না, আসলে মাফলার পেঁচিয়ে আছেন তো তাই জিজ্ঞেস করলাম। বিজয় তখন বলে যে যারা পরিবার ছাড়া থাইল্যান্ডে যায় তারা এভাবেই মুখ লুকিয়ে মাফলার পরে যায়, যাতে করে পরিচিত কেউ তাদের দেখে না ফেলে, আর আপনিও তাই করুন। তো তার এইসব কথা শুনে তো আত্মারাম আশপাশটা ভালো করে দেখে নেয় যে তার কোনো পরিচিত কেউ আছে কিনা। এরপরই তার চাদর দিয়ে মুখ লুকিয়ে নেয়। এদিকে দেখানো হয় রাতের বেলা কুমার তার বন্ধুদের নিয়ে আবারও আত্মারামের কথা বলতে থাকে। সে আত্মারামের তাকে লেখা চিঠিটি পড়ে সবার সামনে। সেখানেও আত্মারাম তাকে অনেকবার ধন্যবাদ জানায়, কিন্তু কুমার তখনও তাকে নিয়ে মজাই করতে থাকে।
আর তার বন্ধুরাও তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তবে আত্মারামের তার আঁকা ছবিটা দেখে তারা সবাই মুগ্ধ হয়। এরপর আবারও আমাদেরকে আত্মারামকে দেখানো হয়। তারা অলরেডি ব্যাংকক পৌঁছে গেছে। এখানে এসেও তো সে মুখ লুকিয়েই থাকে আর চোরের মতো এদিক সেদিক দেখতে থাকে। সে এখন মুখটা খুলবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এর মধ্যে একজন লোককে সে ডেকে জিজ্ঞেস করে, আপনি কি ইন্ডিয়ান? সে জানে না, আমি পাকিস্তানের। তখন সে অবাক হয়ে বলে, বাহ, পাকিস্তান থেকেও এখানে লোক আসে। যাক, তো এরপরই যেতে যেতে সে সেই বিজয়কে দেখে, যে এখন বেশ রঙ্গিলা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তাকে দেখেই সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি এখন এভাবে যাচ্ছেন যে? তখন বিজয় বলে, হ্যাঁ, আপনিও এখন মুখ খুলে চলতে পারেন। এখানে আর কে কাকে দেখবে? এখন এভাবে মুখ লুকিয়ে থাকার কোনো দরকার নেই। তখন আত্মারাম তার কাছে কুমারের বলে দেওয়া লোকেশনে সে কিভাবে যাবে তা জানতে চায়। বিজয় তখন তাকে সম্পূর্ণ অ্যাড্রেস এবং সে কিভাবে সেখানে যাবে সবটা জানিয়ে দেয়। এরপরই দেখানো হয় আত্মারামও ওই বিজয়ের মতো বেশ ফিটফাট হয়ে বের হয় ওয়াশরুম থেকে। পরবর্তীতে আমরা দেখি কুমার তার বাসায় ছিল। তখনই আত্মারামের তার কাছে রেখে যাওয়া ফোনে তার ছেলে মুকেশের কল আসে। এটা দেখেই তো কুমার তাড়াতাড়ি করে তার কল ধরে এবং মুকেশ তার কাছে জানতে চায় যে তার বাবা কেমন আছে আর এখন কোথায় আছে। কুমার তাকে বলে যে তার বাবা এখন ওয়াশরুমে গেছে, সে অনেক ভালো আছে এবং সুস্থ আছে, সে যেন কোনো চিন্তা না করে। এ কথা শুনেই তো মুকেশ বিদায় জানিয়ে কল কেটে দেয়। এখানে একটা মজার বিষয় ঘটে যে কুমার তখন মুকেশের থেকে একটু দূরে দাঁড়িয়েই তার সাথে কথা বলছিল, আর এই ব্যাপারটা একজন খেয়ালও করে, কিন্তু সে বোবা থাকায় কাউকে কিছু বলতেও পারে না। এদিকে আত্মারাম তখন বিজয়ের কথা মতো একটা ট্যাক্সিতে উঠে পড়ে। সেই ট্যাক্সি ড্রাইভারও একজন ইন্ডিয়ান ছিল। তো তখন তো তাদের মধ্যে অনেক কথা হয়। ছেলেটি তাকে বলে যে তার পুরো পরিবার আর্টিস্ট পরিবার, তার পরিবারের সবাই গান গাইতে অনেক বেশি পছন্দ করে। এসব কথা বলতে বলতেই তারা সেই হোটেলে পৌঁছে যায়। ছেলেটি তখন তাকে তার কার্ড দিয়ে দেয়, যাতে করে যে কোনো প্রয়োজনে সে তাকে কল করতে পারে, আর সে তার সুবিধা মতো পুরো ব্যাংকক তাকে ঘুরিয়ে দেখাবে। যাক, তো এরপরে আত্মারাম সেই হোটেলের মধ্যে ঢুকে যায়। তো হোটেলের এন্ট্রান্সেই তাকে অনেকগুলো সুন্দর মেয়ে মিলে ওয়েলকাম জানায়। এমন ওয়েলকাম পেয়ে তো সে খুবই খুশি হয়ে যায়। আরও তো সেখানে থাকা প্রত্যেকটি মেয়ে অনেক বেশি সুন্দর ছিল, তাই তার মনে তো লাড্ডু ফুটতে থাকে। যাক, তো সেখান থেকে একটি মেয়ে তার কাছে আসে আর তাকে গ্রিটিংস জানায়। এরপরই সবাই মিলে তাকে ফুল দিয়ে স্বাগতম জানায়। তবে আত্মারাম তো তখন সেই কার্ডে থাকা মেয়েটিকেই খুঁজছিল, কিন্তু তারা কেউই তার কোনো কথা বুঝতে পারছিল না। যাক, তো তারা এরপর তার থেকে প্রোগ্রামের জন্য 200 বাত নিয়ে নেয়। এরপর তাকে নিয়ে একটি রুমে যায়, কিন্তু আসলে তাকে একটি হলে নিয়ে যায় তারা, আর সেখানে থাইল্যান্ডের ট্রেডিশনাল নৃত্য দেখানো হয়। কিন্তু আত্মারাম তো এই প্রোগ্রামে আসতে চায়নি, সে তো অন্য প্রোগ্রাম চেয়েছিল। তো সে কিছু বুঝতে না পারলে সে কুমারকে কল করে এবং তাকে এই ব্যাপারে জানায়। কুমারও তো কিছু বুঝতে পারে না, তাই সে আত্মারামকে এসব নিয়ে চিন্তা করতে মানা করে আর বলে সে এই বিষয়টা দেখছে, সে যেন চিন্তা না করে সবকিছু এনজয় করতে থাকে। আত্মারামও তখন তার কথা মেনে নেয়। তো এরপর সে সেই লোককে ফোন দেয় যেই লোক তাকে এই কার্ড দিয়েছিল। তো সেখানে কল করলে লোকটি ওয়াশরুমে থাকায় তার বউ কলটি পিক করে, আর সে পিক করে কিছু বলতে যাবে তার আগেই কুমার বলতে শুরু করে যে তার সেই ব্যাংককের মেয়েটিকে তো পাওয়া যাচ্ছে না। সে যার থেকে মাসাজ নিয়েছিল ওই মেয়েটির অ্যাড্রেসে গিয়ে তো ট্রেডিশনাল নৃত্য দেখাচ্ছে। আর এটা তো ওই লোকটির বউ শুনে অনেক বেশি চেতে যায়। সে বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে তার বউ তার উপর অ্যাটাক করে বসে। তাকে সে অনেক মার মারে আর বলে যে সে থাইল্যান্ড গিয়ে ফুর্তি করে এসেছে, তার এত বড় সাহস। লোকটি তখন তাকে বলে যে সে পাশে কোথাও টাকার অভাবে যেতে পারে না, তাহলে সে ব্যাংকক কিভাবে যাবে? তার মানে সে আসলে সেদিন ভাব দেখিয়ে কুমারকে মিথ্যা কথা বলেছিল। সে তো আসলে ব্যাংককে যায়নি। কিন্তু তার বউ তো এসব কিছুই শোনে না আর তাকে মারতেই থাকে। তো এরপরই সে মার খেয়ে মাথা ফাটিয়ে চলে আসে কুমারের কাছে তাকে মারতে। কুমার তো তখন তার থেকে কোনো মতে পালিয়ে যায়। বেচারা ওই লোকের তো অবস্থাই খারাপ হয়ে গিয়েছে। তো এরপরই আত্মারামকে দেখানো হয় সে একজনকে তার পাওয়া সেই কার্ডের নাম্বারে কল করতে বলে। কল যায় একজন থাই মহিলার কাছে, আর সে বলে যে সে কোনো প্রস্টিটিউট না। এটা বলেই সে রেগে কল কেটে দেয়। তখন তো আত্মারাম বুঝতে পারে না যে সে কি করবে। তখনই দেখানো হয় একটা খারাপ ছেলে তাকে এভাবে বিচলিত হতে দেখে নেয়। এরপরই সে তাকে তার সাথে যেতে বলে। সে বলে যে সে তাকে সেই কার্ডের মেয়েটির কাছে পৌঁছে দিবে। তো এই কথা শুনেই তো আত্মারাম তার সাথে যেতে রাজি হয়ে যায় আর গাড়িতে উঠে কুমারকে কল করে জানায় যে সে মেয়েটির অ্যাড্রেস
একটি ভালো ছেলের মাধ্যমে পেয়েছে এবং সে তাকে সেখানে নিয়ে যাচ্ছে। এটা বলেই সে কল কেটে দেয়। কিন্তু ছেলেটা তো আসলে কোনো ভালো ছেলে ছিল না। সে তাকে অসহায় দেখে তার আড্ডার জায়গায় নিয়ে যায় আর তার থেকে তার ব্যাগ নিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই তো আত্মারাম অনেক বেশি ঘাবড়ে যায় আর সে তার ব্যাগ বাঁচানোর চেষ্টা করতে থাকে। সে লড়াই করতে থাকে। তখনই ফরচুনেটলি পুলিশ চলে আসে। তখন তো ওই গ্রুপের সবাই সেখান থেকে পালিয়ে যায় আর আত্মারাম এদের হাত থেকে বেঁচে যায়। এরপরই দেখানো হয় আত্মারাম সেই ইন্ডিয়ান ট্যাক্সি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে। সে এবার তাকে তার হোটেল রুমে পৌঁছে দেয় আর বলে যে সে তাকে আগে বলবে না যে সে থাইল্যান্ডে আসলে কেন এসেছে। তাহলে তো সে তাকে আগেই আসল জায়গায় নিয়ে যেত, যেখানে সে যেই মেয়ে খুঁজছে তার থেকেও বেটার মেয়েদের পাওয়া যাবে। এটা বলে সে তাকে রেস্ট করতে বলে আর ওখান থেকে চলে যায়। কিন্তু আত্মারাম তো অনেক বেশি ভয় পেয়েছিল। সে আজ যে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে আরো অন্য দেশে এসে একদম একা, তাই এইসবের জন্য সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তার তো ভয়ের কোনো ঠিকানাই থাকে না। তো এরপরই সে কুমারকে কল করে এবং তার সাথে হওয়া সবকিছুর কথা সে তাকে জানায়। তাকে এভাবে কাঁদতে দেখে কুমারও তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর সে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। সে আত্মারামকে বলে যে যা হওয়ার তা তো হয়ে গেছে, তবে সে যে ঠিক আছে এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। এখন সে যেই কাজে গিয়েছিল তা কুমার ঠিক করে ফেলেছে, এখন আর কোনো সমস্যাই হবে না। তাই সে নিশ্চিন্তে সে যা করতে গেছে তাই করুক। আত্মারাম তখন তাকে বলে যে সে আর এগুলো করতে চায় না, তার সব ইচ্ছা চলে গেছে, এখন সে দেশে ফিরতে চায়, তার আর এখানে ভালো লাগছে না। কুমার তখন তাকে বলে যে সে কষ্ট করে এত দূর গেল আর এখন সে এই কথা বলছে, এসব বললে কি হবে? তাকে স্ট্রং থাকতে হবে এবং তার কাজ শেষ করেই তারপর ফিরতে হবে, তাহলে তার আর কোনো আফসোস থাকবে না। তো এভাবেই সে আত্মারামকে ভরসা দিলে সে একটু শান্ত হয়। তো এরপর দিনই সে সেই ড্রাইভারকে সাথে নিয়ে কুমারের বলা নতুন লোকেশনে যায়। সেখানে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল আর এই সবাই ছিল প্রস্টিটিউট। তো তখন এত সুন্দর সুন্দর মেয়েদের দেখে তো আত্মারাম ভীষণ খুশি হয়ে যায়, তবে সে আবার অনেক নার্ভাসও ছিল। যাক, তো এরপরই তারা একটি বারে যায়। সেখানে যাওয়ার পরই দেখা যায় ড্রাইভার তাকে একটি মেয়ে খুঁজে দেয় এবং তার সাথে তাকে হোটেলে পাঠিয়ে দেয়। কিন্তু আত্মারাম তো অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে। সে কিভাবে কি করবে তা বুঝতেই পারে না। তখনই মেয়েটি তার কাছে আসে আর তাকে সিডিউস করতে থাকে। আত্মারাম তো তখন সাথে সাথে তার থেকে দূরে সরে যায় আর তাকে বলে গোসল করে নিতে। মেয়েটিও তাই করে। তবে সে গোসল করে এসে দেখে আত্মারাম তো সেখানেই ঘুমিয়ে পড়েছে। সে তাকে অনেকবার জাগানোর চেষ্টা করে কিন্তু আত্মারাম তো ওঠেই না। তাই কিছুক্ষণ পর মেয়েটাও ওখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরই দেখা যায় আত্মারাম উঠে বসে। আসলে সে এতক্ষণ ধরে নাটক করছিল যাতে করে তার মেয়েটির সাথে ইন্টিমেট হতে না হয়। সে এত ঝুট ঝামেলা করে এখানে এসেছে তো ঠিকই, কিন্তু এই সব কিছুতে সে অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল। তাই যে কোনো ভাবেই হোক এই সবের থেকে বাঁচার চেষ্টা করছিল। যাক, তো পরদিনই সে নিজে নিজে সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। তখনই তাকে কুমার কল করে এবং তাকে বলে যে তার ছেলে অন্য কলে আছে আর সে তার সাথে কথা বলতে চায়। তো এরপরই কুমার দুইটা ফোন এক জায়গায় রেখে তাদের কথা বলিয়ে দেয়। মুকেশ তখন আত্মারামের কাছে সে ঠিক আছে কিনা এটা জানতে চায় এবং তার কাছে এটাও জিজ্ঞেস করে যে তার পায়ে কি ব্যথা আছে, তার কোনো সমস্যা হচ্ছে না তো। আত্মারাম তখন তাকে জানায় যে না, তার কোনো সমস্যা নেই, সে একদম ঠিক আছে আর এখানে অনেক ভালোও লাগছে তার, সে যেন কোনো চিন্তা না করে। তো এরপরই সে তার সাথে কথা বলা শেষ করে কুমারের সাথে কথা বলে। কুমার তার আগের দিনের কাজ হয়েছে কিনা সেটা তার কাছে জানতে চায়। তখন আত্মারাম জানায় আসলে সবকিছু ঠিকই ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে সে আর কিছুই করেনি। মানে তার মেয়েটির জন্য খারাপ লাগছিল যে এত ছোট বয়সে টাকার জন্য তার মতো বৃদ্ধ একজন লোকের সাথে তাকে এইগুলো করতে হচ্ছে। এসব ভেবেই সে আর সামনে এগোতে পারেনি। তো আত্মারামের এসব কথা শুনে কুমার তখন তাকে বলতে থাকে যে তাদের কাজই তো এটা আর সে ওখানে গিয়েছেই তো এসব করতে, এখন এগুলো ভাবলে কি করে হবে। আত্মারাম তখন তাকে বলতে থাকে যে সে তাকে আরেকটু মন স্থির করে তারপর ফোন করে জানাবে সব। এরপরই কুমার কল কেটে দেয়, কিন্তু তার পেছনেই তখন দাঁড়ানো ছিল সেই লোক যার বউ তাকে কুমারের কল ধরার পর অনেক মার মারে। তো সে এমনিতেই কয়দিন ধরে কুমারকে মরিয়া হয়ে খুঁজছিল আর আজ তো সে তাকে ধরেই বলে যে সে তার বউকে কেন ফোন দিয়েছিল, তার সংসারে তার জন্য আগুন লেগে গেছে, সে তাকে ছাড়বে না। তো এটা বলেই সে ওখানে বাজারের সবার সামনে তাকে মারতে থাকে।
আর তখনই সেখানে কুমারের বউ বাচ্চা চলে আসে, আর এটা দেখে তো অনেক বেশি লজ্জিত বোধ করতে থাকে। আর তার সাথে সাথে কুমারও তাদের দেখে বেশ লজ্জা পায়, তার খুব খারাপও লাগে। আর এখানে বলে দেই, কুমার কোনো একটা কারণে তার বউ বাচ্চার সাথে থাকে না, আর সে এমনটা প্রায়ই করে, যার জন্য তার বউ তার উপর অনেক বেশি রেগেছিল। তো এরপর আবারও আমাদেরকে আত্মারামকে দেখানো হয়। সে সমুদ্রের পাড়ে বসেছিল আর একা একাই বালি নিয়ে খেলছিল। তারপর সবাই সেখানে মিলে গান গেয়ে নাচতে থাকলে সেও তাদের সাথে জয়েন করে আর সবার সাথে নাচতে থাকে। তখনই একজন ফরেনার মেয়ে, যার নাম হলো রিয়া, সে হলো একজন রাশিয়ান, আর সে ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছে। এখন পর্যন্ত সে 28টি দেশে ঘুরেছে, ইন্ডিয়াতেও গিয়েছে, এর জন্য কিছুটা হিন্দিও সে জানে। তো সে আত্মারামকে দূর থেকে দেখতে থাকে, তার কাছে তাকে ভালোও লাগে, এর জন্যই সে তার সাথে এসে জয়েন করে এবং দুজনে মিলে নাচতে থাকে। এরপর দেখা যায় তাদের দুজনের মধ্যে পরিচয় হয়। এরপর তারা একসাথে ডিনারও করে, বেশ এনজয় করে তারা। তো ডিনার করা শেষেই তারা দুজন মিলে থাইল্যান্ডের রাস্তায় হাঁটতে থাকে। রিয়া তখন তাকে তার ট্যুরের ব্যাপারে জানায় এবং বিভিন্ন জায়গার ছবিও দেখায়। আত্মারামও তাকে জানায় যে সে এখানে একদম একা এসেছে এবং এটাই তার ফার্স্ট টাইম প্লেন জার্নি ছিল। রিয়ার কাছে তখন আত্মারামকে অনেক বেশি কিউট লাগে। তো এরপরই আত্মারাম তাকে বলে যে সে এখানের একটি হোটেলে আছে, কিন্তু রিয়া কোথায় থাকছে। রিয়া জানায় যে সে রুম শেয়ার করে থাকার জন্য পার্টনার খুঁজছে। তখনই আত্মারাম তাকে বলে যে সে তো তার সাথে শেয়ার করে থাকতে পারে। রিয়া তো তার এই অফার শুনে বেশ খুশি হয়ে যায়। এরপরই তারা হোটেলে পৌঁছায়। তখন আত্মারাম রিয়ার কাছে জানতে চায় যে সে ট্রাভেল করার ডিসিশন কেন নিয়েছে, আর সে যে এই ট্রাভেল করে তার টাকা কোথা থেকে পায়। রিয়া তাকে জানায় যে ট্রাভেল করা তার কাছে অনেক ভালো লাগে, আর সে হলো একজন ট্রাভেল ব্লগার। ইন্টারনেটে ট্রাভেলের ভিডিও ছেড়েই সে টাকা ইনকাম করে, আর সেই টাকা দিয়েই আবার সে ঘুরে বেড়ায়। তো কথা বলার পর রিয়া আত্মারামকে বলে যে সে তার ইয়োগা ম্যাট বিছিয়ে ঘুমিয়ে পড়বে, সে যেন তার মতো ঘুমিয়ে যায়। তো তখন এদিকে কুমারকে দেখানো হয়। সে তার বন্ধুর সাথে বসে অনেক বেশি কাঁদতে থাকে আর বলতে থাকে যে সে আত্মারামকে কল করে তার কাছে ক্ষমা চাইবে, না হলে তার এই পাপের জন্য তাকে আরো অপমানিত হতে হবে, কারণ সেই তো আত্মারামকে ভুলিয়ে ভালিয়ে থাইল্যান্ডে পাঠিয়েছে। যাক, তো এটা বলে সে আত্মারামকে কল করে আর তাকে তার শয়তানির কথা সে বলতে যাবে। তখনই রিয়া আত্মারামের কাছে আসে আর তাকে বলে যে সে খুব সকাল সকাল এখান থেকে চলে যাবে, তাই সে এখনই তাকে বিদায় জানাচ্ছে, কারণ সকালে আর সে শুধু শুধু তাকে জাগাবে না। তো এটা বললে কুমার মেয়ের গলা শুনতে পেয়ে আত্মারামের কাছে জানতে চায় যে সে কি কোনো মেয়ের সাথে আছে। আত্মারাম তখন তাকে রিয়ার ব্যাপারে জানায়। তখন কুমার তাকে বলে যে আসলে সে অনেক সরল একজন মানুষ, তাকে যে কেউ মিথ্যা বলে বোকা বানাতে পারে। আসলে সে এখানে নিজেরই কথা বলছিল, কিন্তু ডিরেক্টলি বলার সাহস তো তার নেই, এর জন্য তাকে রিয়ার থেকে সে সাবধানে থাকতে বলে। তার কথা শুনেই তো আত্মারাম তাড়াতাড়ি করে তার টাকা পয়সা সব সেফের মধ্যে ঢুকিয়ে রাখে এবং তার পাসপোর্ট তার জামা কাপড়ের মধ্যে রেখে দেয়। এরপরই সে ঘুমিয়ে যায়, কিন্তু সকালে উঠেই দেখে যে তার পাসপোর্ট তো সেখানে নেই, আর টেবিলের উপর রিয়া তাকে ধন্যবাদ জানিয়ে তার নাম্বার লিখে রেখে গেছে। সে তখন সাথে সাথে সেই নাম্বারে কল করলে রিয়া তাকে বলে যে তার পাসপোর্ট সে তার বালিশের নিচে রেখে এসেছে। আত্মারাম তো তখন পাসপোর্ট পেয়ে হাফ ছেড়ে বাঁচে। এরপরই তার সাথে সেই ড্রাইভার দেখা করে আর তাকে বলে যে সে যেই কাজ করতে চেয়ে এখানে এসেছিল তার করার ইচ্ছা না থাকলে সে যেন আর এখানে না থাকে, সে যেন তার দেশে ফিরে যায়, এটাই তার জন্য বেস্ট হবে। আত্মারামও তখন তার এই কথাগুলো নিয়ে ভাবতে থাকে, কিন্তু সে দেশে না ফিরে যেয়ে যায় হলো রিয়ার কাছে। রিয়া তাকে বলেছিল যে সে থাইল্যান্ডের খাওসক লেকে যাবে, তাই সে রিয়ার সাথে জয়েন করার সিদ্ধান্ত নেয় আর চলে যায় তার কাছে। রিয়া তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়। এরপরই তারা একসাথে ট্রাভেল করা শুরু করে। তারা অনেকটা পথ যায় এবং সব জায়গা ঘুরে অনেক বেশি মজা করতে থাকে। আত্মারাম তো এতে বেশ খুশি ছিল, আর তার এখন মনে হচ্ছিল যে সে জীবনটাকে সুন্দর করে বাঁচতে পারছে। এরপরই রিয়া একদিন আত্মারামের কাছে জানতে চায় যে সে আসলে থাইল্যান্ডে কেন এসেছে। আত্মারাম তখন তাকে সত্যিটাই জানায় আর বলে যে তার ওয়াইফ অনেক বেশি সুন্দর ছিল এবং সে তাকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু সে মারা যাওয়ার পর থেকে আত্মারাম অনেক বেশি একা হয়ে যায়। এ কারণে সে একটু শান্তির জন্য থাইল্যান্ডে সবাইকে মিথ্যা বলে এসেছে। তো
তো তার এসব কথা শুনে তো রিয়া তার জন্য অনেক খারাপ লাগে, কিন্তু সে জানতে চায় যে তার এখানে আসার মিশন কি সাকসেসফুল হয়েছে। আত্মারাম বলে যে না, কারো প্রতি কোনো ফিলিংস ছাড়া সে কিছুই করবে না। রিয়ার কাছে তখন তার কথা ভালো লাগে আর সে তার মুড ভালো করার জন্য পানি নিয়ে তার সাথে খেলতে থাকে। এর পরদিনই তারা দুজন মিলে খাওসোক লেকের কাছে চলে যায়। সেই লেক দেখেই তো আত্মারাম অনেক বেশি খুশি হয়। তার এমন মনে হয় যেন সে স্বর্গে চলে এসেছে। কত সুন্দর দৃশ্য! সেই দৃশ্যের মাঝে সে জোরে একটি নিঃশ্বাস নেয়। তার তো অনেক বেশি ভালো লাগে। এরপরে রাতের বেলা তারা ক্যাম্পিং করছিল। রিয়া তখন একা দাঁড়িয়ে তার আর আত্মারামের ছবি দেখতে থাকে। তখনই সে আত্মারামের কাছে গিয়ে বসতে যায়, কিন্তু সেই সময় আত্মারামের কাছে কুমারের কল চলে আসে আর সে তাকে তার মেয়ের সাথে কথা বলতে বলে। তার মেয়ে তখন তাকে বলে যে এখন যদি তাদের মা বেঁচে থাকতো তাহলে সেও তার সাথে তীর্থস্থানগুলোতে ঘুরতে যেত। তার মায়ের তো সব সময়ের ইচ্ছা ছিল তার সাথে দুনিয়া ঘোরার। তো তার মেয়ের সাথে এসব কথা বলে আত্মারামের অনেক মন খারাপ হয় আর সে একদম চুপ করে বসে থাকে। তখনই তার কাছে রিয়া আসে আর তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে। আত্মারাম তখন তাকে জানায় যে সে কখনোই তার ছেলে মেয়েদেরকে মিথ্যা কথা বলেনি, কিন্তু এখন সে মিথ্যা বলে থাইল্যান্ডে এসেছে, তাও এমন একটি উদ্দেশ্যে এসেছে যে তার নিজেকে অনেক নীচ বলে মনে হচ্ছে। রিয়া তখন তাকে বলে যে সে একজন ভালো হাজবেন্ড এবং অনেক ভালো বাবা, আর সে যখন সবার সাথে ভালো করেছে তাই তার সাথে কখনোই খারাপ কিছু হবে না। এটা বলেই সে আত্মারামের কাছাকাছি আসে। এই সব কাহিনী সে তার ছেলে মুকেশ আর মেয়ে জামাইকে জানায়। মুকেশ তো এইটা শুনে অনেক বেশি রেগে যায়। তখনই তার ওয়াইফকে সে কল করে আর বলে যে বার্থডে ডেকোরেশন করা ক্যান্সেল, সে কিছুই করবে না। এটা বলেই সে ওখান থেকে চলে যেতে থাকে। তখনই আত্মারাম তাকে বলে যে তার রাগ হওয়া একদম স্বাভাবিক, কিন্তু সে তাকে সত্যিটা জানাতে পারেনি কারণ সে তাকে ভয় পায়। কারণ ছোটবেলায় যেমন মুকেশ তাকে ভয় পেত, তেমন সে এখন মুকেশকে ভয় পায়। কিন্তু আজ সে তাকে সবটা বলতে পেরে অনেক হালকা ফিল করছে। তাই এখন মুকেশ তাকে ক্ষমা করে দিক এবং তাকে জড়িয়ে ধরুক। মুকেশের তখন মনটা একটু নরম হয়, কিন্তু সে তাকে জড়িয়ে ধরতে পারে না। আত্মারাম তখন মুখ শুকিয়ে ওখান থেকে চলে আসে। এরপরই দেখানো হয় রাতে ঠিকই মুকেশ বার্থডে পার্টির আয়োজন করে এবং সেটাও অনেক ধুমধাম করে করে। এরপরই সে পাশে দাঁড়িয়ে ভাবতে থাকে যে ছোটবেলা থেকে সে এটা ভেবে এসেছে যে তার বাবার কোনোই শখ বা আহ্লাদ থাকবে না, কারণ সে তার বাবা। কিন্তু একটা মানুষের বেঁচে থাকার জন্য শখের তো অনেক প্রয়োজন। সে যদি ছেলে হয়ে তার বাবার কষ্টটা না বোঝে তাহলে আর কে বুঝবে? তাই তাকে এখন নিজেকে পরিবর্তন করতে হবে, কারণ জীবন একটাই আর এক জীবনে সবকিছুই করে নেওয়া উচিত। এটা ভেবে সে তার বাবার কাছে যায় এবং কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। এভাবেই তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর দেখানো হয় সেখানে কুমার আসে, কিন্তু এইবার তার পরিবারের সাথে আসে, অর্থাৎ সেও এখন তার বউ বাচ্চার সাথে সবকিছু ঠিক করে নিয়েছে। এরপরই দেখানো হয় এখন তারা সবাই মিলে একসাথে সাইকেল চালায়। এভাবেই তারা ছোট বড় সবাই মিলে জীবনের রেসে একসাথে পাল্লা দেয়। তো এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।